আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম আরেকটি ক্লাসে। আমরা বর্তমানে ক্লাস 5-এর যা পড়াবো তা হচ্ছে ডট গুণন এবং ক্রস গুণন। অর্থাৎ ক্লাস 5-এর মধ্যে ভেক্টরের যে ডট গুণন ক্রস গুণন আছে তার সব কিছু আমরা দেখব। এর পাশাপাশি আমরা বিভিন্ন জিনিস দেখব, যেমন অভিক্ষেপ দেখব, মধ্যবর্তী কোণ নির্ণয়, অর্থাৎ দুইটা ভেক্টর থাকলে তাদের মধ্যবর্তী কোণ নির্ণয় দেখব আমরা। তারপরে লম্ব একক ভেক্টর দেখব, সমান্তরাল হওয়ার শর্ত, সমান্তরাল হইলে অর্থাৎ দুইটা ভেক্টর যদি সমান্তরালভাবে থাকে তাহলে তাদের ক্ষেত্রে শর্ত কী হবে, আর লম্বভাবে থাকলে তাদের মধ্যে শর্তটা কী হবে। তাছাড়াও একই সমতলে হওয়ার সূত্র, তাছাড়াও দেখব আমরা সমান্তরে ত্রিভুজের যে দুইটা বাহুর দিকে, সন্নিহিত যে দুইটা বাহু আছে, দুইটা বাহু বরাবর যদি দুইটা ভেক্টর থাকে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে। সমান্তরিকের দুটি সন্নিহিত বাহু বরাবর যদি দুটি ভেক্টর থাকে তাহলে তাদের ক্ষেত্রফল কত হবে, অথবা সমান্তরিকের দুটি কর্ণ বরাবর যদি তাদের ভেক্টর থাকে তাহলে, অর্থাৎ দুইটা কর্ণ বরাবর যদি দুই রকম ভেক্টর থাকে তাহলে তাদের ক্ষেত্রফল কত হবে। আচ্ছা, তো ওগুলো দেখো। সর্বপ্রথম আমরা যে জিনিসটা দেখব যে ডট গুণন আর ক্রস গুণন জিনিসটা কি। এই দুটা হইলো গিয়ে সহজ ভাষায় যে ভেক্টরের গুণফল, ভেক্টরের গুণকে বোঝায় এটা সাধারণত। যেমন এ একটা ভেক্টর আছে, ঠিক আছে, এ একটা ভেক্টর আছে এবং বি একটা ভেক্টর আছে। এই দুটাকে আমরা যখন ডট গুণন করবো, অর্থাৎ বোঝায় যে সাধারণ গুণন, স্কেলার গুণনকে বোঝায়। ডট গুণন বলতে সাধারণত বোঝায় যে স্কেলার গুণন, অর্থাৎ এখানে স্কেলার গুণন অর্থাৎ এই গুণটা করলে আমরা যে মানটা পাইব তা হবে স্কেলার। আর ক্রস গুণন করলে সেটাকে বলে যে ভেক্টর গুণন, বা সেক্ষেত্রে আমরা মান যেটা পাইবো অর্থাৎ সেক্ষেত্রে আমরা ভেক্টর পাইবো, অর্থাৎ মান এবং দিক দুইটা পাইবো, ঠিক আছে। আর স্কেলার যে গুণন যেটা আছে সেটা সাধারণত যে বিনিময় সূত্র, বন্টন সূত্র, বিনিময় সূত্র যেটা আছে, বিনিময় সূত্র, তারপরে বন্টন সূত্র, জিনিসটা বুঝতেছি সূত্রগুলো আসলে কি, এরপরে সংযোজন সূত্র যে আছে এগুলা মেনে চলে, এগুলা মানে, বুঝছো, এগুলা কি হয় মানে সংযোজন। আচ্ছা, সংযোগ। আচ্ছা, বিনিময় সূত্র জিনিসটা কি, বিনিময় হলো অর্থাৎ পি প্লাস কিউ ভেক্টর আছে, ঠিক আছে, এটা যে কথা কিউ প্লাস পি একই কথা, অর্থাৎ এই ভেক্টরটা আমরা একটা পরিবর্তন করি যদি, তাহলে কোনো সমস্যা নেই, জায়গায় জায়গায় যাবে, ঠিক আছে। তো বিনিময় বন্টন সূত্র, তারপর সংযোজন সূত্র। বন্টন সূত্রটা হচ্ছে যে এম যদি এখানে থাকে, পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর এরকম আছে, তাহলে এম দ্বারা উভয় পক্ষের গুণ করলে কি হবে, এম পি ভেক্টর এম কিউ ভেক্টর। আর সংযোজন সূত্র বলতে বোঝায় যে পি প্লাস কিউ ভেক্টর আছে এবং আলাদা করে এখানে আর ভেক্টরটা আছে, সেটাকে আমরা এইভাবেও লিখতে পারি যে পি ভেক্টরটাকে সরিয়ে কিউ প্লাস আর ভেক্টর এরকমভাবে লিখতে পারি। তো এগুলো সাধারণত সহজ ভাষা করতে গেলে বীজগণিতের সূত্র, বীজগণিতের যে আমরা যে নিয়ম যেটা আছে সেটাকে এগুলা সংযোজন বিনিময় বন্টন সূত্র বলতে সাধারণত আমরা যে বীজগণিতের যে সূত্র যেগুলো ওগুলার মতো মানে স্কেলার ভেক্টর যেগুলো আছে এগুলো, সাধারণ ভেক্টর যেগুলো আছে এগুলো মানে ভেক্টরের ক্ষেত্রে এগুলা মানা হয়, অথবা আমরা সাধারণ ভেক্টর যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে এগুলা মানে। তো স্কেলার যে আছে সে এগুলা মানে, আর ভেক্টর যে আছে সে এগুলা মানে না। এখন আমরা স্কেলার যে গুণফল যেটা আছে সেটা দেখবো যে দুইটা ভেক্টর স্কেলার গুণ করবে। উদাহরণস্বরূপ এটা এ ভেক্টর দেওয়া আছে, এ ভেক্টরটা হচ্ছে যে 3i প্লাস 4k প্লাস 3jk দিলে 4jk প্লাস 3k। আরেকটা দেওয়া আছে বি ভেক্টর, সেটা হচ্ছে গিয়ে যে 5ik 6jk মাইনাস 4jk। আচ্ছা, তো এ ডট বি বলতে বোঝায় যে সরাসরি মানগুলো বসিয়ে ফেলি, অর্থাৎ এর পরিবর্তে আমরা সম্পূর্ণ মান বসি, বি এর পরিবর্তে মান বসি, অর্থাৎ এ ডট বি যেটা আছে সেগুলোর মানগুলো বসাই 3i প্লাস 4j প্লাস 3k, ঠিক আছে, ডট বসালাম। তারপরে বি বি কি আছে, বি আছে গিয়া 5ik প্লাস 6jk মাইনাস 4jk। এখন ডট গুণনের প্রসেসটা হলো একদম সহজ। আমরা কি করব যে এই যে আই এর সঙ্গে আই গুণ করব, জে এর সঙ্গে জে গুণ করব, কে এর সঙ্গে কে গুণ করব। কি গুণ করব, সামনের যেই সহগ আছে প্লাস অথবা মাইনাস থাকলে সেগুলো সহকারে, অর্থাৎ এই যে +3 আর +5 গুণ করলে কত হয়, 15। তারপরে জে এর সাথে জে 4 এবং 6 গুণ করলে কত হয়, 24। কে এর সাথে কে সহগ গুণ করবো শুধুমাত্র, +3 আর -4 4। তো এখান থেকে ক্যালকুলেশন করলে আমার যে মানটা আসবে সেটা হলো আমাদের ডট। এখন লক্ষ্য হয়ে দেখো আমরা ডট গুণ করে যে মানটা পাইছি সেটা কি পাইছি, মান পাইছি, অর্থাৎ স্কেলার পাইছি, ঠিক আছে নি, ঠিক একইভাবে। তো আমরা বুঝতে পারলাম যে ডট গুণনের প্রসেসটা কীরকম। এখন ডট গুণনে আমরা যে সূত্র যেটা আছে সূত্র লিখবো। ডট গুণনের সূত্র হলো যে এ ডট বি বলতে বোঝায় এ এবং বি এর মান কস
টিটা টিটা বলতে আসলে এই দুইটার মধ্যবর্তী কোণকে বুঝে, অর্থাৎ এ ভেক্টর আছে, উদাহরণস্বরূপ এ ভেক্টর এদিক বরাবর আছে, বি ভেক্টর এদিক বরাবর আছে, এটার মান দিলাম 3i j ক্যাপ, এরপরে 5i 3 4 ওগুলো এইরকম ভাবে 3i, ওই যেমন আমরা কিতা দিচ্ছি 3i প্লাস 4j প্লাস 3k ক্যাপ, এদিকে হতো 5i প্লাস 6j মাইনাস 4k ক্যাপ। এখন দুটার মধ্যবর্তী কত কোণ, সেটা হচ্ছে কি তোমার টিটা। ওকে, তো এটা লিখে রাখলাম আমরা, খুব গুরুত্বপূর্ণ জিনিস এটা, স্কেলার যে গুণফল সূত্র। ওকে, এখন আমরা দেখব যে আসলে মধ্যবর্তী কোণ নির্ণয়, দুইটা ভেক্টর দেওয়া আছে সরাসরি, এরকম ভাবে দুইটা ভেক্টর দেওয়া থাকলে তাদের মধ্যবর্তী কোণ কিভাবে নির্ণয় করব। মধ্যবর্তী কোণ নির্ণয়ের ক্ষেত্রে আমরা একটু আগে জানলাম যে কি আছে, যে এ ভেক্টর আছে, এ ডট বি সমান কি বোঝায়, এ বি কস টিটা। এই টিটা বলতে কি মধ্যবর্তী কোণ বোঝায়। এখান থেকে আমরা সূত্র নিয়ে আসবো যে কস টিটা সমান কি, এই যে এ বি বলতে এর মানটাকে বোঝায়, এটার মানটা বোঝায়, বি বলতে বি মানটা বোঝায়। মান কিভাবে নির্ণয় করা লাগে তা আমরা জানি, রুট ওভার অফ সামনের সহগগুলো, অর্থাৎ এর মান আমরা নির্ণয় করতে চাই যদি, এ ভেক্টরের মান নির্ণয় করতে চাই যদি, তো রুট ওভার অফ এর সহগ 3 স্কোয়ার প্লাস যে 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, এইরকমভাবে আমরা বের করতে পারবো। আচ্ছা, তো কস টিটা মধ্যবর্তী কোণ বা টিটা সমান আমরা লিখতে পারি দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ, দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণের সূত্র কি, cos থিটা সমান, cos থিটা সমান কি হবে, এই যে এবি যেটা আছে, এই যে এবি যেটা আছে, এবিটা অবশ্যই নিয়ে নিব আমরা, কি হবে ভাই, এবি শেষ, ডান। ওকে, তো দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ cos থিটা সমান, ডটাকে আমরা ডট গুণন করে তাদের মান দ্বারা ভাগ করে ফেলবো, সহজ জিনিস। ওকে, এখন আমরা দেখবো যে অভিক্ষেপ জিনিসটা কি। আচ্ছা, অভিক্ষেপ জিনিস দেখার আগে আমরা আরো কিছু কন্ডিশন দেখি, অর্থাৎ যদি মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হয়, অথবা ওই যে স্কেলার ভেক্টর দুটা ডট গুণনের ক্ষেত্রে, আচ্ছা দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 0 ডিগ্রি হয়, টিটা বা মধ্যবর্তী কোণ টিটা যেটা আছে সেটা যদি 0 ডিগ্রি হয়, তাহলে কি হবে, 0 ডিগ্রি হলে আমরা যে সূত্র যেটা জানি, এই সূত্রের ক্ষেত্রে ডট গুণন কত হবে, অর্থাৎ ডটার ডট গুণন কত হবে, এ ডট বি সমান কত হবে, কস এর মান বসালাম, বির মান বসালাম, কস টিটার মান কত 0 ডিগ্রি, কস 0 ডিগ্রি মান কত 1, অর্থাৎ এবি। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে যখন মধ্যবর্তী কোণ, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হবে 0, কখন বলবে, যখন সমান্তরাল আছে, একটা আর একটার উপর আছে, ঠিক আছে, মানে বা একই দিকে আছে, 0 বলবে, তখন আমরা কি জানবো, ডট গুণন বললে আমরা সরাসরি দুইটা ভেক্টর কি করে দেবো, গুণ করে দেবো। আচ্ছা, তারপরে টিটা সমান যদি হয় 90 ডিগ্রি, অর্থাৎ লম্বভাবে থাকলে, তাহলে ডট গুণন কত হবে, আমরা মানগুলো শেষ বসাইব, এ বি cos 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি মান কত 0, ঠিক আছে, কি পেলাম 0, অর্থাৎ দুইটা ভেক্টর যখন লম্বভাবে থাকবে তখন তাদের ডট গুণন কি হবে 0। এই যে গুরুত্বপূর্ণ লাইনটা মনে রাখবা, শেষের দিকে এটা দিয়ে অনেক মানে প্রবলেম সলভ করবো আমরা, এই গুরুত্বপূর্ণ একটা লাইন। আচ্ছা, ওকে, কোনো সমস্যা না, শেষের দিকে লিখে দিব আমি। আচ্ছা, তারপরে যদি 180 ডিগ্রি কোণে থাকে, অর্থাৎ যদি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 180 ডিগ্রি থাকে, তাহলে তাদের ডট গুণন কত হবে, তাদের ডট গুণন হবে যে এ বি cos 180, cos 180 ডিগ্রি মান হলো -1, হ্যাঁ -1, তো -1 দ্বারা এবি রে গুণ করলে কি হবে, মাইনাস এবি। আশা করি বুঝাতে পেরেছি। তখন আমরা যে জিনিসটা দেখবো তা হলো যে অভিক্ষেপ জিনিসটা কিটা, একটার উপর অন্যটার অভিক্ষেপ, যেমন এ এর উপর বি এর অভিক্ষেপ, বি এর উপর এ এর অভিক্ষেপ। অভিক্ষেপ আমরা যে উপাংশ যে দেখছিলাম না, উপাংশের মতো প্রায় সেম জিনিস, যেমন আমরা দেখলাম যে এ এর, লিখে নাও, এ এর উপর আমরা এখন কোয়েশ্চেন সলভ করবো, ওটা দেখার পরে এক্সাম্পলের একটা কোয়েশ্চেন ইসাক স্যারের বই থেকে সলভ করবো। এ এর উপর বি এর অভিক্ষেপ, অভিক্ষেপ বলতে ছায়া বুঝে, এর উপর বি ছায়া, মনে হয় উদাহরণস্বরূপ এই যে এই এটা ভেক্টর আছে, ঠিক আছে, এই এটা ভেক্টর আছে, এই আছে বি ভেক্টর যেটা আছে, এটার যে ছায়া যে আছে, যে বি কস, এই মধ্যবর্তী কোণ যদি টিটা হয় তাহলে বি কস টিটা, এই বি কস টিটাকে বুঝে। আচ্ছা, এর উপর বি এর অভিক্ষেপ, ওকে ঠিক আছে, অভিক্ষেপ, তো অভিক্ষেপ কত হবে, এর উপর বি এর অভিক্ষেপ, অর্থাৎ এই যে এ যেটা, এর উপর এই যে বি যেটা, বি তার অভিক্ষেপ কত, বি কস টিটা। এখন এটা লক্ষ্য করবো, এখানে লক্ষ্য করবো, আমরা সূত্র কি জানছি, বি কস টিটাকে আমরা যদি এক পাশে রাখি এবং এটার অন্য পাশে নিই, তাহলে কি হবে, আশা করি বুঝাতে পেরেছি। অর্থাৎ আমরা এ উপর বি এর অভিক্ষেপ কি জানি, উপাংশের এই যে সূত্র যেটা সেম ছায়া,
অর্থাৎ এর উপর বি এর এটা ছায়া বি cos থিটা। তো বি cos থিটা সমান কি, এইখান থেকে আমরা ডটগুলো ওই যে আমরা স্কেলার যে পড়ছিলাম স্কেলারের সূত্র, সেই সূত্রকে কাজে লাগিয়ে বি cos থিটা সমান আমরা লিখব বি cos থিটা সমান এটাকে ওই পাশে 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 যখন পাঠাইবো তখন কি হবে এ এবং ডট আর তারপরে বাকি এ এর মান, ঠিক আছে। ওকে, তো এখন যখন বলবে এর উপর বি এর অভিক্ষেপ এইরকম ভাবে বের করবো। এখন আমরা এটা এক্সাম্পলের ম্যাথ দেখবো। এক্সাম্পলের ম্যাথটা একটু দেখার চেষ্টা করি আমরা। কত পৃষ্ঠা? 84 পৃষ্ঠা করতে হবে, ফিজিক্স 84। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে এইরকম যে একটা ভেক্টর পি এটা ভেক্টর দেওয়া আছে, কিউ একটা ভেক্টর দেওয়া আছে, বলেছে যে কিউ এর উপর পি এর লম্ব অভিক্ষেপ কত হবে। সুন্দর মতো লিখি, পি একটা ভেক্টর দেওয়া আছে, এটাকে তখন কোনো সমস্যা নেই। পি একটা ভেক্টর দেওয়া আছে, পি মান হচ্ছে 2i মাইনাস 3j প্লাস কে মাইনাস 3j প্লাস কে, এইটা একটা ভেক্টর। এবং কি হচ্ছে 4 মাইনাস 6 প্লাস 5, 4 মাইনাস 6 প্লাস 5, ঠিক আছে। তো ওকে, কে কেপ্ট জে কেপ্ট এ কেপ্ট। আচ্ছা, এখন বলেছে যে কিউ এর উপর পি এর অভিক্ষেপ, কার উপর অভিক্ষেপ যাই বলে না কেন তুমি বুঝতে হবে যে কার উপর অভিক্ষেপটা পড়বে। বলছে কিউ এর উপর অভিক্ষেপ, যার উপর অভিক্ষেপ পড়বেন, ঠিক আছে নি, যার উপর অভিক্ষেপ পড়বে তাকে বাদ দিয়ে অন্যটা কস নিব আমরা, অর্থাৎ পি কস থিটা, ঠিক আছে। পি কস থিটা সমান কি হবে, উপরে আছে পি ডট কিউ আর নিচে থাকবে কি, লক্ষ্য করো পি আছে শুধুমাত্র কিউ নাই, এখানে কিউ। অর্থাৎ আমরা কি করবো সহজ ভাষায়, আমাদের কাছে সেই শিখতা পি কস থিটা অর্থাৎ পি এর কিউ এর উপর পির অভিক্ষেপ, আমরা কি করবো ডট গুণন করবো, তারপরে কিউ এর মান বের করবো লিখে। আচ্ছা, কিউ এর মান এখান থেকে আমরা বের করি, কিউ এর মানটা কত হবে, কিউ এর মানটা রুট ওভার আমরা এখানে বসাই 4 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার। আচ্ছা, লক্ষ্য করো মাইনাস 6 স্কোয়ার করলে অবশ্যই কীটা হবে, মাইনাস 6 স্কোয়ার যে কথা প্লাস 6 স্কোয়ার একই কথা না। অর্থাৎ মনে করো যে আমরা 6 রে যদি স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার করি তাহলে কি আছে 36 আছে, আবার যে 6 কে স্কোয়ার করলে কত হয় 36 আছে। অর্থাৎ আমরা লিখে নিলাম যে মাইনাস থাকুক আর প্লাস থাকুক আমরা এগুলো না দেখে যখন আমরা মান বের করবো তখন সংখ্যাটা হয় সরাসরি বুঝবো, মাইনাস প্লাস কোনো ম্যাটারই করে না আসলে। 465 স্কোয়ার স্কোয়ার, ওকে। তো এখান থেকে মান একটা বের হয় আমরা পরবর্তী দেখতেছি। আচ্ছা, এখন ডট গুণন করি, পি ডট কিউ করলে আমাদের কি মান আসে, পি ডট কিউ করি আমরা। পি ডট গুণন একটু আগে দেখলাম যে কীভাবে করা লাগে। আই এর সঙ্গে আই 4 দুগুণে 8, ওকে। তারপরে কি জে এর সঙ্গে জে মাইনাসে মাইনাসে প্লাস 6 ইন্টু 3 18, তারপরে কে এর সঙ্গে কে 5 ইন্টু 1 কীটা হয় 5, ওকে। তো এই যে মান যেটা আসে আমাদের, এই মানটাকে আমরা এখানে বসালাম, ঠিক আছে। এখানে মানটা বসাবো আর তারপরে এই মানটা এখানে আমরা বসাবো, আমরা যা আনসার আসে তা হচ্ছে গিয়ে এই প্রশ্নের সমান, ঠিক আছে। ওকে, এগুলো ব্যাংকে দেখাচ্ছি না, এইটাই হলো কি আমাদের প্রশ্ন, ঠিক আছে সব কিছু, ওকে। ওকে, ঠিক আছে। এই লোকের সম্পূর্ণ বলছে, অর্থাৎ আমাদের কি বলা হয়েছে, পি একটা ভেক্টর দেওয়া আছে, কিউ একটা ভেক্টর দেওয়া আছে, এবং বলেছে কি আমাদেরকে বলেছে যে কিউ এর উপর পি এর অভিক্ষেপ কত হবে। কিউ এর উপর পি এর অভিক্ষেপ আমি কিভাবে দেখালাম, লক্ষ্য করো, এ এর উপর বি এর অভিক্ষেপ কি হবে, বি কস। অর্থাৎ যার উপর অভিক্ষেপ বলবে, যার উপর বলবে অভিক্ষেপ তাকে বাদ দিয়ে অন্যটার কস নিব আমরা, অর্থাৎ পি কস। এখন পি কস নিলে কি থাকে, এরকম থাকে, ডট গুণনটা এখানে বের করলাম আমরা, ঠিক আছে। নিয়ে কীভাবে বের করলাম আশা রাখি আগেরটা দেখিয়েছিলাম সেই নিয়মে করবো। আর কিউ যেটা আছে সেটা বলতে কিউ এর মানটা বুঝি আমরা, এখান থেকে কিউ এর মানটা বের করে দিব, শেষ। আচ্ছা, তার পরবর্তীতে আমরা ওকে ডান, সব শেষ। এখন আমরা ক্রস গুণন জিনিসটা দেখবো, ক্রস গুণনের মধ্যে কি কি আছে। তো ক্রস গুণনের ক্ষেত্রে এটাকে মুছে ফেলি সম্পূর্ণরূপে, ক্রস গুণনে যাব আমরা। তো ক্রস গুণনের ক্ষেত্রে আমরা কি জানি, ক্রস গুণনটা কি বলেছিলাম একটু আগে, ক্রস গুণনটা হচ্ছে যে আমাদের ভেক্টর গুণন, অর্থাৎ ক্রস গুণন যেটা বের করবো সেটা হবে আমাদের কি ভেক্টর গুণন। ক্রস গুণনের ক্ষেত্রে এ ক্রস বি, এটার ক্ষেত্রে মানটা হবে এ বি সাইন থিটা, থিটা বলতে সেম একই জিনিস মধ্যবর্তী কোণ ইটা ক্যাপ,
এইটাকে জিনিসটা কি, কথা হলো ভেক্টরকে প্রকাশ করতে হলে আমাদের কি লাগে, মান এবং দিক লাগে। এখানে এ বি সাইন থিটা আছে, এগুলো তো সম্পূর্ণ মান। আর এটাকে হচ্ছে গিয়ে এটা কি একক ভেক্টর কোন দিকে, অর্থাৎ এ ক্রস বি করলে যে ভেক্টরটা আসে, ভেক্টর যেই দিকে ওই দিকে একটা একক কি ভেক্টর। উদাহরণস্বরূপ যে এ ক্রস, আচ্ছা এ বি সাইন মান বের হলো, এ বি সাইন থিটার মান বের হলো গিয়া 5, ঠিক আছে 5 বের হলো, উদাহরণস্বরূপ 5 বের হলো। এবং এটাকে যেটা সেটা আমরা ক্যালকুলেশন করে বার করলাম, দেখাচ্ছি কিভাবে বের করবো। বের করলাম যে 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ মাইনাস 3k ক্যাপ, ঠিক আছে। অর্থাৎ আমরা এটার মানটা ক্যালকুলেশন করে পেলাম, কিভাবে পেলাম দেখাবো আমি। আর তারপরে এ বি সাইন থিটা যেটা আছে, এ বি সাইন থিটা সেগুলো ক্যালকুলেশন করে একদম সহজ জিনিস। থিটা বলতে মধ্যবর্তী কোণ বোঝায়, আর এ বি দুটো হলো এ ভেক্টরের মান বি ভেক্টরের মান, অবশ্যই মান বের করে আমরা দেখিয়েছি। তো এরকমভাবে এখানে গুণ করলে আমরা সরাসরিভাবে পেয়ে যাব, অর্থাৎ এই যে এ ক্রস বির মান পেয়ে যাব। তবে এ ক্রস বির মান আমরা চাইলে এইভাবে বের করতে পারি, এর মান বির মান জানা থাকলে, থিটার মান জানা থাকলে এবং ইটা ক্যাপের মান জানা থাকলে, এগুলো থাকলে আমরা বের করতে পারি। তবে আমরা এরকম না বের করি, আমরা আরো খুব সহজ একটা টেকনিকে বের করি। সেটা হচ্ছে আমরা যে নির্ণায়ক করেছিলাম না, ম্যাট্রিক্স নির্ণায়কের ক্ষেত্রে নির্ণায়ক ওরকম ভাবে। আচ্ছা দেখাচ্ছি। আচ্ছা সেটা দেখার আগে আমাদের কয়েকটা কেস দেখে নেই, যে যদি টিটার মানটা যদি এই ক্ষেত্রে ঠিক আছে, অর্থাৎ ক্রস গুণনের ক্ষেত্রে টিটার মান যদি 0 ডিগ্রি হয় তাহলে কি হবে। 0 ডিগ্রি হলে আমরা জানি এ ক্রস বি সমান কত হবে, এ ক্রস বি এর মান, আমরা এ ক্রস বি এর শুধুমাত্র মান নিচ্ছি। যখন আমরা মান নিব এইভাবে, এটা বলতে বুঝে মডুলাস বলতে শুধু এটা বলতে আসলে মডুলাস না, এটা বলতে এই সম্পূর্ণ এ ক্রস বি বলতে একটা ভেক্টরকে বোঝায়, ঠিক আছে। এ ক্রস বি করলে আমরা কিন্তু জানি একটা ভেক্টর বের হবে, ওই ভেক্টরের এই চিহ্ন দ্বারা বলতে কি তা বোঝায়, ভেক্টরের মান বোঝায়। এটা বলতে এ ভেক্টর বোঝায়, আর এটা বলতে এ এর মান বা অথবা এটা দ্বারা প্রকাশ করি আমরা। এটা এর খান্দাত মডুলাস থাকলে আমরা কি বুঝবো, এর মান। এ ক্রস বি যেটা আছে সেটার মানটা কত হবে, সেটার মানটা হবে যে এটাকে বাদ দিব। যখন আমরা এইভাবে মান দিয়ে হিসাব করবো তখন এটাকে পেয়ে হিসাব বাদ, আমরা শুধুমাত্র এ বি সাইন নিয়ে চিন্তা করবো। ওকে, এ বি সাইন, সাইন কত 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রি মান কত 0। অর্থাৎ কি জানলাম, যদি দুইটা ভেক্টর সমান্তরালভাবে বা একই দিকে থাকে যদি, তাহলে তাদের কি হবে, ক্রস গুণনের মান যেটা, ক্রস গুণনের ওই দেখো লক্ষ্য করো, এটার দ্বারা আমি বুঝাচ্ছি ক্রস গুণন যেটা বের হবে তার মান সবসময় কি হবে, 0 হবে। থিটার মান যখন 90 ডিগ্রি থাকবে তখন কি হবে, তখন মানটা কি বের হবে, তখন মানটা কি হবে, এ বি সাইন 90 ডিগ্রি মান কত, 90 ডিগ্রি মান কত 1, অর্থাৎ এ বি। অর্থাৎ যখন লম্বভাবে থাকবে যখন লম্বভাবে থাকবে তখন তাদের ক্রস গুণনের মান হবে কি তা এ এবং বি, অর্থাৎ দুইটা ভেক্টরের মানের গুণফল। ওকে, যখন 180 ডিগ্রি থাকবে তখন কি হবে, যখন 180 ডিগ্রিতে থাকবে তখন হবে যে এ ক্রস বি এর মান কত হবে, এ বি সাইন 180 ডিগ্রি। সাইন 180 ডিগ্রির মান কত আসে, 0 আসে আমার জানা মতো, 0 আসে। সাইন 180 ডিগ্রি মানে কস 90 ডিগ্রি, কস 90 ডিগ্রি মানে 0, ঠিক আছে 0 আসে। ওকে ডান। আমার আসলে মনে নাই সাইন 180 ডিগ্রি মানে কত, যদি 0 হয় তাহলে 0, আর অন্য কিছু দেয় থাকলে অন্য কিছু। আচ্ছা আমার মনে হয় 0ই হবে, অন্য কিছু আসলে একটু কষ্ট করে কারেক্ট করে নিবা। আচ্ছা ওকে, তো আমরা দেখলাম যে যখন মধ্যবর্তী কোণ 0 হবে, 90 ডিগ্রি হবে, 180 ডিগ্রি হবে, তখন তাদের ক্রস গুণনের মান কিরকম আসতে পারে তা আমরা জানলাম। এখন আমরা দেখব যে এই যে ক্রস গুণনের মান, ক্রস গুণন কিভাবে বের করা, মান তো বের করা একদম সহজ। মান যখন কইব, অর্থাৎ এ এবং বি এর ক্রস গুণনের মান নির্ণয় করো, যখন কইব যে এ আছে ভেক্টর বি আছে ভেক্টর, দুটাকে তখন মান নির্ণয় করো, তুমি সরাসরি এইভাবে লিখবা এ ক্রস বি, এবং এটা বলতে বুঝায় তাদের মান এ বি সাইন থিটা। এটা তো একদম সোজা, এর মান বা কোনো বি মান করবো আর মধ্যবর্তী থিটার মান বের করবো, খুব সহজে বের করে ফেলবো। বাট এটা না হয়ে যদি আমাদের হয় যদি এ ক্রস বি এর মান নির্ণয় করো, অর্থাৎ ডাইরেক্ট ক্রস গুণনের মানটা নির্ণয় করো, অর্থাৎ এ আছে ক্রস আছে বি আছে, এটা নির্ণয় করো, তুমি কিভাবে নির্ণয় করবে, ঠিক আছে আমি দেখাচ্ছি তোমার কিভাবে নির্ণয় করবে। তুমি ধরো আমরা এ ভেক্টর যেটা আছে, এ ভেক্টরটা হচ্ছে যে তোমার 2i ক্যাপ প্লাস 4j ক্যাপ মাইনাস 3k ক্যাপ, আর বি ভেক্টরটা হচ্ছে আমাদের 3i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 5k ক্যাপ, ধরলাম উদাহরণস্বরূপ। তো সেক্ষেত্রে ক্রস গুণনটা কিভাবে হবে, ক্রস গুণনটা আমরা কিভাবে বের করবো, ক্রস গুণন কিভাবে বের করবো আমরা, ক্রস গুণনটা হবে আমাদের এইরকম ভাবে যে i ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, তারপরে লক্ষ্য করো এ যেটা আছে তার প্রত্যেকটা আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপের প্রত্যেকটা সামনে সহগ, অর্থাৎ আই এর সামনে সহগ কত 2, জে এর সামনে কত 4, কে এর সামনে কত -3। তারপরে বি এর ক্ষেত্রে আই এর ক্ষেত্রে সামনে কত আছে 3, জে এর সামনে আছে -2, কে এর সামনে আছে 5,
তারপরে কি করবো আমরা নির্ণায়কের মাধ্যমে বের করবো, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছি। তো এইভাবে আচ্ছা নির্ণায়ক তোমাদের না জানা থাকলে আমি দেখাই দিচ্ছি এটা কিভাবে করবে। নির্ণায়কের ক্ষেত্রে কি করবে লক্ষ্য করো, প্রথমে আইটা নিব আমরা, ঠিক আছে? আই নিলাম, ওকে ঠিক আছে। লক্ষ্য করবো সবসময় পজিটিভ একটা, অর্থাৎ আমরা নির্ণায়ক দেখাচ্ছি, অর্থাৎ ম্যাট্রিক্স নির্ণয়ের ক্ষেত্রে নির্ণায়কের মান যেভাবে নির্ণয় যেটা আছে, নির্ণায়কের মান কীভাবে নির্ণয় করা লাগে ওই অঙ্কটা দেখাইছি আমি আসলে। যারা যারা নির্ণায়ক পড়ে তারা লাগে এটা যাতে বুঝতে সুবিধা হয়। ওকে, তোমার যদি জানা থাকে এটা তাহলে তুমি স্কিপ করে দিতে পারো। ওকে, আই, ওকে, প্রথমটা আই যেটা সেটা পজিটিভ, যেটা নেগেটিভ কে এটা কি হবে পজিটিভ, পজিটিভ নেগেটিভ পজিটিভ, অর্থাৎ পজিটিভ আই। ওকে ঠিক আছে, তারপরে ব্র্যাকেট দিলাম। তারপরে কি করবো, অর্থাৎ এই যে সারি আছে এবং এই যে কলাম যেটা আছে আই এর সাথে কলাম যেটা সেটা বাদ, এরপরে এই যে সারি যেটা আছে সেটাও বাদ, শুধুমাত্র এই যে বক্স যেটা সেটা থাকলো। কোনাগুনি সর্বপ্রথম এই দিক বরাবর আমরা কি করবো, গুণ করবো, 5 এবং 4 গুণ করবো, কত হচ্ছে 20। তারপর এই দিক বরাবর গুণ করব এবং সামনে শর্ত মোতাবিক মাইনাস, শর্ত মোতাবিক আগে মাইনাস বসিয়ে ফেললাম, তারপর এই বরাবর গুণ করব। সহজ ভাষায় আমি জিনিসটা বই, প্রথমটা পজিটিভ বাজুটা নেগেটিভ বাজুটা পজিটিভ, অর্থাৎ পজিটিভ আই নেগেটিভ জে পজিটিভ কে, ঠিক আছে? ওকে, এখন ব্র্যাকেটে কি বসাবো দেখো লক্ষ্য করে। ওকে, ব্র্যাকেটের ক্ষেত্রে কি করবো, যখন আয়ের দিক হিসাব করবো তখন আয়ের এই দিক বরাবর যে টানটা আছে এবং এই দিক বরাবর টানটা আছে তা সব মনে মনে ধরে নিব নেই, থাকলো কি এই যে বক্স যেটা আছে। ওকে, এখন এই বক্সের ক্ষেত্রে সর্বপ্রথম যে কাজটা করবো আমরা এদিক বরাবর এই যে কোণ বরাবর যা যা সংখ্যা আছে তাদের গুণ করবো, অর্থাৎ 5 এবং 4 গুণ করলে কত আসে 20 বসালাম, তারপরে শর্ত মোতাবিক মাইনাস বসালাম, তারপর এদিক বরাবর যে সংখ্যা যেগুলো আছে তাদের গুণ করলাম, -3 -2 গুণ করলে কত আসে, মাইনাস আছে প্লাস 3 গুণে কত 6। ওকে, শেষ করছি। ওকে, এখন জে এর বেলায় এই যে জে এই দিক বরাবর যে সারিটা আছে সেটা বাদ এবং এই যে সোজা বরাবর যেটা আছে সেটা বাদ, থাকলে কি হয় 2 আসে, -3 আসে, আর 3 আসে, 5 আসে, অর্থাৎ এই যে সারি যেটা এটা বাদ, এই যে সারি যেটা মানে এই যে কলাম যেটা সেটা বাদ, এই সারি বাদ, 2 3 -3 5। এখন কোনাকুনি সর্বপ্রথম গুণ করবো 5 আর 2, 5 2 10, 70 এর মাইনাস। ওকে, 3 3 9, ঠিক আছে, 3 3 9 এবং সামনে আছে মাইনাস এবং 3 3 9 আছে, ঠিক আছে? এই 3 এবং 3 গুণ করলে কত আসে 9 আসে, প্লাসে মাইনাসে মাইনাস এবং ওই যে -9 আসছে না, ওই -9 এবং ওই সেই সামনে 9 আছে, ঠিক আছে? এটা গুণ করে কত হয় মাইনাসে মাইনাসে কি আছে +9, আশা করি বুঝতে পেরেছি। ওকে, তারপরে কে এর বেলা এই যে কে আছে কে এই বরাবর সব বাদ, এই বরাবর সব বাদ, তাহলে কি এই বক্সটা থাকলো, কোনাকুনি গুণ করবো 2 এবং -2 কত আসে -4, গুণ করলে কত আসে -4, তারপরে সূত্রের মাইনাস। ওকে, তারপরে এই দিক বরাবর 4 এবং 3 12 আসে, শেষ। এখন ক্যালকুলেশন করি আমরা কত আসে লিখেছি, যদিও প্রসেসটা মনে হচ্ছে অনেক কঠিন, আসলে যারা নির্ণায়কটা জানে ঠিকঠাক মতো তাদের খুব ইজি এটা, আর যারা জানে না তারা লাগে একটু সময় লাগতে পারে। আচ্ছা, এখানে ক্যালকুলেশন করলে কত আসে, এখানে আছে গিয়া 14 আই ক্যাপ, এদিকে কি আসে -19 জে ক্যাপ, এদিকে আরও কি আসে -16 কে ক্যাপ। ওকে, শেষ। এ ক্রস বি এই পেলাম। এখন যদি আমি বলি এ ক্রস বি এর মান নির্ণয় করো, ঠিক আছে? তুমি কি করবা, এই এ ক্রস বি যেটা এটা কি, এটা ভেক্টর না? আর ভেক্টরের মান কিভাবে নির্ণয় করা লাগে, √অফ সহগ স্কোয়ার 14 স্কোয়ার প্লাস 19 স্কোয়ার প্লাস 16 স্কোয়ার। কথা হলো যে আমি -16 না দিয়ে কেন +16 দিলাম, বিষয়টা একটু আগে বললাম না যে প্লাস হোক বা মাইনাস তুমি সরাসরি স্কোয়ার করো অটোমেটিক পজিটিভ মান বের হবে এই জন্য, ঠিক আছে? তো এইভাবে আমরা চাইলে ক্রস গুণন বের করলাম, আর যখন ক্রস গুণনের মান হইবে তখন আমরা এইভাবে বের করতে পারবো, আশা করি বুঝতে পেরেছি। ওকে, এখন প্রশ্ন হইলো যে ঠিক আছে আমরা ক্রস গুণন দেখলাম, এখন ইটাকে জিনিসটা কি, এবং প্রশ্ন যদি বলে এটাকে বের করতে আমরা কিভাবে বের করবো, এটাকে বলতে কি বুঝে, এটা বলতে লম্ব একক ভেক্টর বোঝায়, দুইটা ভেক্টরের লম্ব একক ভেক্টর নির্ণয় করো। যখন করবো দুইটা ভেক্টরের ক্রস গুণনের মাধ্যমে ওই যে আমরা যে একক ভেক্টর পাই নাই, এটার সহজ ভাষায় তোমরা ছোট করে প্রশ্ন দেখবা, অনেক প্রশ্ন আছে যে লম্ব একক ভেক্টর নির্ণয় করো, দুইটা ভেক্টরের লম্ব একক ভেক্টর, লম্ব একক। ওকে, আসলে বের করা দেখাচ্ছি, লম্ব একক ভেক্টর আরো নামে ডাকা হয়, মনে নেই এগুলা কি নামে ডাকা হয়। আচ্ছা, লম্ব একক ভেক্টর কত বের করো, তো আমরা লক্ষ্য করো লম্ব একক ভেক্টর বের করতাম, ঠিক আছে? ওকে, তো এটা বলতে আসলে কি বুঝি, আচ্ছা আমরা ও পাশটাকে যদি ও পাশে নিই তাহলে কি হবে, এ ক্রস বি এবং এই যে সম্পূর্ণ পাশ আছে এই পাশে গেলে কি হবে ভাগ হয়ে যাবে, অর্থাৎ এ বি সাইন থিটা, ঠিক আছে? ওকে, তো এখন লক্ষ্য করো এ বি সাইন থিটা যেটা আছে, একটু আগে লক্ষ্য করো আমি কি বলেছিলাম তোমাদেরকে যে এ ক্রস বি যেটা আছে এটার মান যখন আমরা হিসাব করবো, অর্থাৎ এ ক্রস বি তো সাধারণত এই সম্পূর্ণ ফর্মুলা, যখন মানটা বলবো তখন এটাকে একটা সরে যাবে, তখন কি আসবে এ বি সাইন থিটা আসবে। আচ্ছা, আমি বুঝাতে পেরেছি, অর্থাৎ এ ক্রস বি বলতে তো সম্পূর্ণ অংশ বোঝায়, কিন্তু এ ক্রস বি এর মান বলতে যখন বলবো তখন শুধুমাত্র এই অংশটুকু নিব, আমরা এটা ক্যাপটা নিব না, ঠিক আছে? তো আসে অর্থাৎ আমরা কি জানি এ বি এর সাইন থিটার পরিবর্তে আমরা এইটা অংশ বসাতে পারবো, অর্থাৎ আমরা কি বসাতে পারবো, এটা ক্যাপ সমান
এটাকে সমান লিখতে পারি আমরা a ক্রস b ডিভাইডেড বাই a ক্রস b এর মান। আশা করি বুঝতে পেরেছি। এখন যদি বলে আমাদেরকে লম্ব একক ভেক্টর নির্ণয় করো, আমরা দুইটা ভেক্টরের ক্রস গুণনের মাধ্যমে এইরকম ভাবে কি করবো, এই মানটা মানে ক্রস গুণন যেটা সেটা বের করবো। অর্থাৎ দুইটা ভেক্টরের ক্রস গুণন এই যে এই টেকনিকের মাধ্যমে এখানে বের করবো, আর তারপরে তাদের মান যেটা আছে অর্থাৎ নিচে এই টেকনিকের মাধ্যমে মান বের করে এখানে বসিয়ে ফেলবো। উপরের অংশটা আমরা এখান থেকে পাবো, নিচের অংশটা আমরা এখান থেকে পাবো, বসিয়ে ফেলবো, যা বের হয় তা হবে আমাদের লম্ব একক ভেক্টর। ওকে, এখন থাকছে আমাদের আর কিছু টপিক। এখন কিছু জিনিস দেখাবো, যা হচ্ছে যে আমাদের শর্ত। অর্থাৎ ওই যে আমি বলছিলাম যে শর্ত লম্ব হলে দুইটা ভেক্টর লম্ব হলে বা দুইটা ভেক্টর সমান্তরাল হলে, দুইটা ভেক্টর লম্ব হলে বুঝে ফেললাম আচ্ছা তাও এখন তোমরা খাতা আমাদের এইগুলো খুবই গুরুত্বপূর্ণ, এমসিকিউর ক্ষেত্রে খাস করে অনেক বেশি গুরুত্বপূর্ণ। দুইটা ভেক্টর লম্বভাবে থাকলে বা সমান্তরালভাবে থাকলে, দুটি ভেক্টর যদি লম্বভাবে থাকে, লম্বভাবে ঠিক আছে, লম্ব থাকে, দুটি লম্বভাবে থাকে, দুটি যদি যখন লম্বভাবে থাকে, আশা লক্ষ্য করে দেবো যখন লম্বভাবে থাকবে, ঠিক আছে, তো এটা কিন্তু আমাদের ক্রস গুণ, এটা হলো ডট গুণ, ঠিক আছে। cos 90 ডিগ্রির মান কত? শূন্য। তো cos 90 ডিগ্রির মান শূন্য, অর্থাৎ আমরা লম্বভাবে থাকলে তাদের যদি দুটো ভেক্টর ডট গুণন করি তাহলে তাদের মান কি বের হবে? শূন্য বের হবে। একটু একটু তোমরা রিভাইজ করে দেখতে পারো অথবা খাতা পাতি নোট করছো, একটু আগে মনে করার চেষ্টা করো। আমি যে ডট গুণন দেখাইলাম যে শূন্য কখন হয়, মনে আছে? দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যখন 90 ডিগ্রি আসে, অর্থাৎ থিটা সমান 90 ডিগ্রি আসে, তখন কি হয়? তাদের মানটা 0 আসে। অর্থাৎ যখন বলবে দুইটা ভেক্টর লম্বভাবে আসে, ঠিক আছে, যখন বলবে, অথবা যখন বলবে যে দুইটা ভেক্টরের মান কি হয়েছে, ডট গুণনের মান কত? শূন্য, ঠিক আছে, তখন বুঝে নিবে কি লম্বভাবে আছে, দুইটা ভেক্টর লম্বভাবে আছে, অর্থাৎ কি আমরা জানি ওটা লিখবো যে ডট গুণনের মান কত হবে? শূন্য হবে। সহজ ভাষায় দুইটা ভেক্টর লম্ব থাকলে তাদের ডট গুণন করলে আমাদের কি আসে? ডট গুণন করলে আমাদের মানটা আছে cos 90 ডিগ্রি, লম্ব মানে 90 ডিগ্রি সমান শূন্য। অর্থাৎ দুইটা ভেক্টর যখন লম্বভাবে আসে তখন তাদের ডট গুণনের মান কত? শূন্য, ঠিক আছে। এখন একটা এই সূত্র ইউজ করে আমরা একটা ম্যাথ সলভ করবো স্ট্রাকচারের বইয়ের মধ্যে। এটা খুবই এমসিকিউ তো আসে, সিকিউ তো আসে। কত পৃষ্ঠার মধ্যে আছে এটা? আছে গিয়া আমাদের ওকে, দুইটা ভেক্টর দেওয়া আছে, এ একটা ভেক্টর দেওয়া আছে, বি একটা ভেক্টর দেওয়া আছে, 2 2 minus 2 2 2 minus 2 I cap j cap okay m 3 4 m 3 4 পজিটিভ পজিটিভ I cap j cap, ঠিক আছে তো? ওকে, এখন আমাদের চাইছে কি? আমাদের চাইছে m সমান ওয়াট, এই m এর মানটা কত বের করতে। প্রশ্ন হচ্ছে যে আর কিছু শর্ত বলেছে, কি শর্ত বলছে? লম্বভাবে আছে, লম্বভাবে আছে, লম্বভাবে আছে। অর্থাৎ আমাদের কি বলেছে? আমাদের বলেছে দুইটা ভেক্টর দিছে, এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, এখানে m এর মানটা উল্লেখ করেনি, এবং বলেছে শুধুমাত্র দুইটা লম্বভাবে থাকলে m এর মানটা কত। এমসিকিউর ক্ষেত্রে সেম রকম প্রশ্ন আছে। তো আমরা দুইটা লম্বভাবে থাকলে m এর মান কত আমরা হিসাব করব। হিসাব করি, লক্ষ্য করো, লম্বভাবে থাকলে আমরা কি জানি? ডট গুণনের মান শূন্য, অর্থাৎ a এবং b ডট গুণন করি যদি আমরা a ডট b, a ডট b আমরা করি, অসুবিধা কি? 2i cap সরি 2 2i cap 2 minus 2 ওকে, ডট গুণন বসালাম, তারপরে কি m প্লাস 3 প্লাস 4 ওকে 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 ওকে। এখন আমরা ক্যালকুলেশন করি, i এর সঙ্গে i অর্থাৎ m এবং 2 কি তো হয়েছে 2m, ঠিক আছে, j এর সঙ্গে j 3 দুগুণা 6, k এর সঙ্গে k 8 ওকে। এখন লক্ষ্য করো একটা জিনিস, আমরা জানি লম্বভাবে থাকলে কি ডট গুণের মান শূন্য, অর্থাৎ এই সম্পূর্ণ অংশের মান কত? শূন্য। আর এদিকে কি আছে? এদিকে আছে কি 3m প্লাস 6 মাইনাস 8, ক্যালকুলেশন করলে কত আসে? এই অংশটাকে আমরা এই পাশে পাঠিয়ে ফেলে কিন্তু, আচ্ছা এখানে কত আসে? 2 আসে, ঠিক আছে, এখানে কত আসে? -2 আসে, এর সাথে গেলে কি হবে? +2, বা m সমান কত? m সমান হবে 2/3, অর্থাৎ এই যে 3 যেটা আছে এটা ওই পাশে নিয়ে ফেললাম আমরা, আর ফেলার কারণে 2/3 আসছে, শেষ। এটা হলো আমাদের অঙ্কের সমাধান। আশা করি বুঝতে পেরেছি। এখন আমরা দেখব আর কিছু থাকছে কি? এখন সমান্তরাল হলে দেখবো, অর্থাৎ দুইটা ভেক্টর যদি সমান্তরালভাবে থাকে, দুইটা ভেক্টর যদি সমান্তরালভাবে থাকে তাহলে তাদের কি হতে পারে?
সমান্তরালভাবে থাকলে লক্ষ্য করা যায় দুইটা ভেক্টর সমান্তরালভাবে থাকে, সমান সমান থাকে, এটাও এদিকে এটাও এদিকে, দুটা ভেক্টর, তাদের মধ্যবর্তী কোণ কত? 0। এখন তাদের ক্রস গুণন করি যদি আমাদের তারা কি তাহলে ক্রস গুণন করি, তো ক্রস গুণন টিটার মান কত বসাইবো? 0। টিটার মান 0 বসাইলে সাইন টিটার মান 0 যখন হয় তখন কত হয়? সাইন 0 ডিগ্রি মান 0, অর্থাৎ সম্পূর্ণ মান 0। তখন আমরা কিটা বুঝলাম, যখন দুইটা ভেক্টর সমান্তরালভাবে বা একই দিকে থাকবে তখন তাদের ক্রস গুণনের মান 0 হবে। ওকে, সমান্তরাল হলে এ ক্রস বি সমান কত হবে? 0। এখন এ ক্রস বি সমান 0 হবে, ঠিক আছে। এখন আমরা চাইলে উক্ত এ ক্রস বি এর মান 0 হবে হইলে ভালো হয়। এ ক্রস বি এর মানটা 0 হবে। তুমি চাইলে মানও বলতে পারো, অথবা বলতে পারো যে এ ক্রস বি সমান 0, দুটো হইতে পারো। অথবা চাইলে বলতে পারো যে এ ক্রস বি সমান 0, বুঝাচ্ছে কেন? এ ক্রস বি সমান 0, এ ক্রস বি এর মান 0। এখন লক্ষ্য করে দেখো, যখন এ ক্রস বি দেখবো তখন লক্ষ্য করে দেখো এখানে যাই হয় না, টিটার মান যেতই হয় না, এ বির মান যেতই হয় না, এখানে টিটার মান যখন 0 বসাবো, সাইন 0 ডিগ্রি মান 0 যাই হয় না, এখানে সবার মান কি আসবে? 0, অর্থাৎ এ ক্রস বি সমান 0। আবার যখন এই যে আমরা এ ক্রস বি এর মান, এটা উপরটা বলতে কি বলতেছি, উপরটা বলতে বুঝাচ্ছে যে এ ক্রস বি এর মান, এ ক্রস বি এর মান যখন আমরা হিসাব করবো, ঠিক আছে, মানের ক্ষেত্রে কি এটা থাকে না, এটা না থাকলেও তো কি হয়, যদি এটাকে আমরা মুছে ফেলি, ঠিক আছে, এটাকে আমরা মুছে ফেললাম, মুছে ফেললে এ বি সাইন 0 ডিগ্রি মান 0 সব 0, অর্থাৎ দুইটাই সঠিক হয়ে গেলে। আচ্ছা, তো আমরা সাধারণত অঙ্ক সহজ করার খাতিরে আমরা কি করবো, আমরা উপরটা ইউজ করবো, ঠিক আছে, অর্থাৎ এ ক্রস বি সমান 0, উপরটা ইউজ করবো, আমরা এই উপরটা ইউজ করবো। ওকে, এখন আমাদের প্রশ্ন আছে কি দিয়েছে, একটা এক্সাম্পল ম্যাথ রাখার ক্ষমতা। ওকে, ঠিক আছে, এক্সাম্পল মেথডটা আছে। তবে এর আগে আমরা আরেকটা শর্ত দেখি, এমসিকিউর ক্ষেত্রে ট্রিক্স। এমসিকিউর ক্ষেত্রে ট্রিক্স জিনিসটা কিটা? এমসিকিউর ক্ষেত্রে ট্রিক্সটা হলো ওখান যে যখন উপরে সমান্তরাল হলে, দুইটা ভেক্টর যদি সমান্তরাল হয় যদি, তাহলে তাদের ক্ষেত্রে মনে হবে অবশ্যই a1 বাই a2, a1 বাই a2 বুঝাচ্ছি, a1 a2 কি b1 বাই b2 সমান c1 বাই c2। আচ্ছা, 1 b2 কিটা লক্ষ্য করো, এই যে এ ভেক্টর ধরো, আমরা এ ভেক্টর যেটা আছে সেটা i ক্যাপ j ক্যাপ k ক্যাপ, বি ভেক্টর যেটা আছে সেটা হলো i ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। এই এ এর আই এর সামনে যে সহগটা থাকবে, উদাহরণস্বরূপ সেখানে থাকছে a1, বি এর সামনে যে সহগ থাকবে, অর্থাৎ সরি বি বলতেছি, জে এর সামনে যে সহগটা থাকবে তাকে ধরে নিলাম আমরা b1, কে এর সামনে যে সহগটা থাকবে তাকে ধরলাম আমরা c1, আই এর সামনে সহগ a1, জে এর সামনে সহগ a1 না a2 বলবো, জে এর সামনে সহগ, আশা করি বুঝে গেছি a1 a2 বলতে কি বুঝাচ্ছি। a1 বলতে বুঝাচ্ছে প্রথম ভেক্টরের আই যেটা আছে আই এর সহগ, a2 বলতে বুঝাচ্ছে দ্বিতীয় ভেক্টরের আই এর সহগ, b1 বলতে প্রথম ভেক্টরের জে এর সহগ, এইরকম ভাবে বুঝাচ্ছে। আশা করি বুঝাতে পেরেছি। তো এটা থাকলে এমসিকিউর ক্ষেত্রে এটা খুবই কার্যকরী, এটা এই যে এগুলি ফর্মুলা যেটা, এটা আসলে খুবই কার্যকরী এমসিকিউর ক্ষেত্রে, এটা নোট করে রাখবা, এটা খুবই কার্যকরী এটা এমসিকিউর ক্ষেত্রে। কারণ উপরের প্রসেসটা অনেক লেন্দি, ঠিক আছে, অনেক লম্বা। তবে সাধারণত যখন ছোট বড় প্রশ্ন সমাধান করবো আমরা উপরে ওটা দিয়ে শুরু করবো, যেমন আমরা একটা এক্সাম্পল বর্তমানে দেখতেছি। কত বিষয় এক্সাম্পলটা হচ্ছে যে দুইটা ভেক্টর দেওয়া আছে, ঠিক আছে, কি চাইছি আমাদের এম এর মান কত হলে পরস্পর সমান্তরাল হবে। দুইটা ভেক্টর দেওয়া আছে এবং বলা হয়েছে এম এর মান কত হলে সমান্তরাল হবে। আচ্ছা, বসিয়ে ফেলি, 1 -3 5, একটা ভেক্টর আছে 1 -3 5, বি আর একটা ভেক্টর আছে যেটা আবার হচ্ছে গিয়ে তোমার কত m6 -10 আই কে বসাই, আই কে 1 দেওয়া লাগে না, আই কে জে কে প্লাস দিলাম -10 ওকে। ওকে, তো আমাকে বলেছে যে দুইটা সমান্তরাল হলে, এই দুইটা ভেক্টর দেওয়া আছে এবং বলা হচ্ছে দুটো সমান্তরাল হলে এম এর মান কত। তো আমরা উপরে ওই যে ভেরি গুড দিয়েছি যে সূত্রটা, সেই সূত্র ইউজ করে আমরা খুব দ্রুত বের করে ফেলবো। তো এটা প্রসেসটা দেখা দিন আমাদের। ওকে, তো সর্বপ্রথম কি করবো, আমরা ক্রস গুণ করবো, ক্রস গুণ করে মান বের করবো। ওই যে একটু আগে আমরা এ ক্রস বি মানটা দেখলাম, এ ক্রস যে বি আছে, এ ক্রস যে বি আছে ওটা করবো, করলে কি আসে, আমরা সরাসরি বসালাম আই কে জে কে
ওকে ওকে, তারপরে কি সামনে সহগ, এটা সামনে 1 - 3 5, 1 - 3 5, ঠিক আছে, প্লাস না দিলেও হবে। আর তারপরে কি বসাবো, m 6 - 10, ওকে বসে আই আই এদিক বরাবর এই বক্সটা -30 আছে, -3 0, এদিকে 30 -30 অর্থাৎ 0 আসে এই দিক বরাবর। ওকে, তারপরে মাইনাস জেকে, আসলে এই অঙ্কটা আমি আসলে বুঝাচ্ছি না, কারণ এই কারণে বুঝাচ্ছি না কারণ আমি তোমাকে অন্য একটা মেথড দেখিয়েছিলাম, অর্থাৎ শুরুতে দেখিয়েছিলাম, যেহেতু প্রসেসটা আমি দ্রুত করে নিচ্ছি, তোমাদেরকে আর দেখাচ্ছি না, দ্রুত করে নিচ্ছি। ওকে, তো যেটা নিলাম মাইনাস জে, এদিক বরাবর -10, তারপরে আসে -5m, -5, এটা হবে গিয়া 5, ঠিক আছে। তো -10 নিলাম, যে নিলে এদিক বরাবর -10 -5m, ওকে খুব সুন্দর। তারপরে কে ক্যাপ যখন নিব তখন 6 + 3m, এই যে -2 মাইনাস আর আবার -3m যে। ওকে, এখন লক্ষ্য করার বিষয়, আমরা ক্রস গুণনের সময় আমরা জানি শর্ত কি, শর্ত হবে 0, অর্থাৎ এই সম্পূর্ণ অংশ সমান 0। এখন একটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস আমি তোমাকে দেখাই। উদাহরণস্বরূপ যে a1 i ক্যাপ আছে প্লাস a2 j ক্যাপ আছে, এটা নোট করো, খুবই গুরুত্বপূর্ণ জিনিস, নোট করো যে c1 k ক্যাপ ইকুয়াল টু যদি থাকে x i ক্যাপ y j ক্যাপ প্লাস z k ক্যাপ, এরকম যদি থাকে, অর্থাৎ আই জে কে এইরকমভাবে থাকে, তাহলে অর্থাৎ দুই পাশে যদি এরকম আই জে কে এরকমভাবে যদি দুইটা ভেক্টর দেওয়া থাকে, ঠিক আছে, যেমন আই সামথিং আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ আই জে কে ক্যাপ এরকম দেওয়া থাকে যদি, তাহলে তুমি সরাসরি এই যে আই সমান এই আই এর সহগ সমান করে নিতে পারবে, অর্থাৎ ধরতে পারবে যে এই আই এর যে সহগ যেটা আছে এবং এই পাশে আই এর যে সহগ আছে সেটা সমান, অর্থাৎ এ সমান এক্স, জে এর সহগ সমান বি সমান কত, ওয়াই এবং সি সমান কত হবে জেড, ঠিক আছে। তবে এটা মনে রাখতে হবে এইরকম ফরম্যাটে থাকলে, ঠিক আছে, এইরকম ফরম্যাটে থাকলে শুধুমাত্র সেটা এটা হবে ফিল আপ হবে, অন্য কোনো ফরম্যাটে করা হবে ফিল আপ হবে না। এখন লক্ষ্য করে একটা জিনিস, আমাদের উদ্দেশ্য কি, আমাদের টার্গেটটা কি, আমাদের টার্গেট এম এর মান বের করবো। এখন লক্ষ্য করো এদিকে 0 আছে নাকি, আমরা লিখলে তো এরকমভাবে লিখতে পারি না, 0 i ক্যাপ প্লাস 0 j ক্যাপ প্লাস 0 k ক্যাপ, ঠিক আছে, এইরকম। তো এই পাশে কি আসে, এই পাশে আসে গিয়া 0 i ক্যাপ আসে, ওই যে 30 - 0, এদিকে কি আসে -j ক্যাপ, ভিতরে কি আছে -10 -5m, ঠিক আছে, এদিকে আছে গিয়া কে ক্যাপ 6 + 3m, ওকে। এখন লক্ষ্য করো ওই যে আমরা একটা শর্ত শিখলাম আই আই সমান মিলে যায়, এখন এই যে আছে নেই মাইনাস জে আছে, আচ্ছা কোনো সমস্যা না, মাইনাস জে কোনো সমস্যা না, এটা শুধু মাইনাস জে কথা আছে, আমরা চাইলে এখানে মাইনাস নিয়েও আসতে পারবো, কোনো সমস্যা না। হ্যাঁ, আচ্ছা মাইনাস দিয়ে কি করবে, আচ্ছা লক্ষ্য করো এই জে এবং জে এর সহগ কি হবে, সমান হবে। এখন তুমি বলতে পারো যে স্যার এখানে তো মাইনাস দেওয়া আছে, ঠিক আছে, এখানে তো মাইনাস দেওয়া, এখানে তো প্লাস দেওয়া, কোনো সমস্যা না। আচ্ছা এটা তো শূন্য, যে কথা শূন্য, তো মাইনাস দিলেও তো ঘুরে শূন্য আসে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো তুমি এটা দেখার কোনো প্রয়োজন নেই, তুমি সরাসরি দেখবা যে কি আছে, জে এর সহগ জে এর সহগ সমান, অর্থাৎ কি আমরা লিখতে পারি শূন্য সমান কি হতে পারে, শূন্য সমান -10 -5m, এখান থেকে আমরা এম এর মান খুব সহজে বের করে নিতে, ঠিক আছে, নো শর্ত মোতাবিক, শর্ত মোতাবিক। ওকে, এখন আমরা এখন বের করবো, এইদিকে আসবে 10 -5m বা m সমান কি হবে, m সমান হবে যে 10/5m বা -2, চাইলে আমরা এইটা দিকেও বের করতে পারবো, ঠিক আছে, আমরা চাইলে এই অংশ সমান 0 ধরে, অর্থাৎ এই অংশ সমান আবার এটার সঙ্গে মিলিয়ে 0 সমান 6 + 3m বা -6 = 3m বা m = -6/3 বা -2, ঘুরে ফিরে m এর মান 2 আসে, অর্থাৎ -2 আছে, শেষ, এই আমাদের সমাধান হয়ে গেছে। প্রশ্ন চাইছে কি m এর মান, আমরা বের করে ফেলছি m এর মান, নাম শেষ। এখন আমরা একদম শেষের দিকে আসছি, এখন আমরা লাস্ট কিছু টপিক জানবো, সেটা হচ্ছে গিয়ে যে আই ক্যাপ জে ক্যাপ ডট আই জে, আচ্ছা ওটা দেখে ফেলি, আই ডট জে এটার মান কি হবে, এটার মান আসবে 1, বুঝাচ্ছি, জে ডট কে, এরকম ভাবে আই জে থাকলে জে কে, কে আই, ঠিক আছে, আমরা এইভাবে দিতে পারি কে ডট আই, এরকম করবে। আচ্ছা ডট গুণনের ক্ষেত্রে এটা আসলে মুখস্থ হবে, এমসিকিউর ক্ষেত্রে কিছু কাজ দিতে পারে, আই এবং জে, এটা হলো কিভাবে, লক্ষ্য করে দেখো, এই দুটার মান কত, মান কিছু নেই, মানে 1 আছে, ঠিক আছে, এই দুটার মান কত 1, এখন আমরা জানি কি তা হয়, আই এ গুণ হলে কত হয়, আই এ গুণ করলে কত আসে, 1 আসে, আসে, ওই যে আমরা যে একটু আগে দেখলাম না, মনে করো আই সামথিং জে সামথিং কে সামথিং এরকম থাকলে ডট গুণন করে যদি এদিকে আরো কিছু থাকে, যদি আয়ের সঙ্গে আই গুণ করে, ওরকম ভাবে আয়ের সঙ্গে আই গুণ করে কিন্তু আসছে 1 আসে, ঠিক একইভাবে যে যে ক্রস জে ডট জে সমান 1 আসে, ঠিক এইভাবে। আর আই যে এই দুটা গুণ করলে কি থাকে, লক্ষ্য করো আই এবং জে বলতে কি থাকে, আই বলতে বুঝে x অক্ষ বরাবর একটা ভেক্টর, শুধুমাত্র x অক্ষ বরাবর আছে, ঠিক আছে। 3i বলতে কি তা বোঝায়, 3i বলতে বোঝায় যে x অক্ষ বরাবর 3 একক,
এর মানে কি তা ওয়াই অক্ষ বরাবর জেড অক্ষ বরাবর কোনো জিও নেয়নি, তাহলে এই ভেক্টরের প্রকাশ কিভাবে হবে লক্ষ্য করবো। মনে করো আমি লিখলাম যে 3i কে, এটা কি তা, এটা আসলে একটা ভেক্টরকে প্রকাশ করে, অর্থাৎ 3 ডাইমেনশনে এটা ভেক্টরকে প্রকাশ করে। যেমন এ সমান যদি আমি লিখি যে এ ভেক্টর সমান হচ্ছে যে 3i কে, এটা বলতে বোঝায় যে এক্স অক্ষ বরাবর 3 ঘর আছে, ধনাত্মক 3 ঘর, আর ওয়াই অক্ষ বরাবর 0, জেড অক্ষ বরাবরও কি 0। আশা করি বুঝাতে পেরেছি। তো আই বলতে বোঝায় এক্স অক্ষ বরাবর 1। তো এর মানে কিটা বুঝলাম, আই এর মান আমরা কত 1 পাইলাম, জে এর মান কত 1 পাইলাম। এখন লক্ষ্য করতে আই ক্যাপ আর জে ক্যাপ বলতে কিটা দুটার মাঝখানে ডট গুণ করি আমরা। আই বলতে কিটা এক্স অক্ষ বরাবর বুঝায়, জে বলতে জেড অক্ষ ওয়াই অক্ষ বরাবর বুঝায়। এক্স এবং ওয়াই অক্ষর মধ্যবর্তী কোণ কত, 180 সরি 90 ডিগ্রি। ডট গুণনের 90 ডিগ্রি হলে কত আসে, এইরকমভাবে প্রসেস করলে গেলে সম্ভব বের করা। তো আমি এগুলো অত ব্যাংকে বুঝাচ্ছি না, কারণ এগুলো প্রয়োজনই নেই বলতে গেলে, এগুলো জাস্ট একটু মনে রাখবে যে কীরকমভাবে। আর ঠিক একইভাবে আই ক্রস আই করলে কি আসে, 0 আসে। এবং আরেকটা জিনিস দেখাই, ওটা একটু ইম্পর্টেন্ট আছে, ওই যে ওটা একটু লাস্ট, ওটা ইম্পর্টেন্ট আছে, জে ক্রস কে, কে ক্রস আই। আচ্ছা, এটা দিকে এমসিকিউ আসতে পারে তোমাদের, এটার মনোযোগ দিবা। লক্ষ্য করো এটা ক্লিয়ার সব বুঝবা যে এটা পরে কোনটা আসবে। তোমরা জাস্ট একটা কিন্তু ওরা বৃত্ত আঁকবা, ঠিক আছে, বৃত্ত এদিক বরাবর এটা দিবে তীর চিহ্ন, এদিকে এটা তীর চিহ্ন, এদিকে এটা লিখবা আই ক্যাপ জে ক্যাপ, এটা দিলাম কে ক্যাপ। ওকে, লক্ষ্য করো প্রসেসটা, লক্ষ্য করো টেকনিক, লক্ষ্য করো। আই ক্রস কে মানে আমরা বাম থেকে ডানে যাব, আই থেকে জে দিকে, আই থেকে জে দিকে গেলাম, আই ক্রস জে কি আসবে, এটা থেকে এটা দিয়ে গেলাম, পরবর্তী কি আসে, কে আসে, কে। অর্থাৎ আই, এখানে কি উল্টোপাল্টা লিখলাম আমি, সরি এখানে আমি উল্টাপাল্টা লিখে ফেলছি, কে কে বুঝায়। ওকে, তো আই ক্রস জে, ঠিক আছে, আই ক্রস জে কে বলতে বোঝায় শুধুমাত্র কে কে, এটা বলতে বোঝায় কে কে। এখন কে ক্রস আই বলতে কি বোঝায়, কে ক্রস আই বলতে কি বোঝায়, কে থেকে আই দিকে যাব, ঠিক আছে, কে ক্রস আই বলতে বাম থেকে ডান দিকে, কে কে থেকে আমরা আই এর দিকে যাব, কে থেকে আই দিকে গেলাম, তারপর ওদিকে আসে কে আই, তারপরে কে আসে। আচ্ছা, আমাদের ভিডিওটা আসলে কাট হয়ে গেছিল, তো আবার আমি লিখেছি। আচ্ছা, আমরা ক্লাস 5-এর যে ডট গুণন এবং ক্রস গুণন যেটা, সেটা দেখছিলাম, অর্থাৎ আমাদের ক্লাস 1 নম্বর যে ক্লাস যেটা আছে সেটার মধ্যে দেখছিলাম। আচ্ছা, যে জিনিসটা কী ছিল, জিনিসটা ছিল যে আমরা দেখছিলাম যে আই ডট আই দিলে, অর্থাৎ ডট গুণন যদি করি আমরা একই জাতীয়, অর্থাৎ একই দিকে যেগুলো আছে, যেমন আই এবং আই একই দিক বরাবর আছে, ঠিক আছে, যে যে কে কে, এইরকমভাবে যদি আমরা ডট গুণন করি সরাসরি মানটা কি আসে আমাদের 1 আসে, ঠিক আছে, 1 আসে। তারপরে আই ডট যদি আমরা জে করি তাহলে কি আসে, জে ডট কে, কে ডট আই করলে কি আসে, কে ডট আই করলে কি আসবে, আই ডট জে আসবে। এইরকম পরবর্তী সিরিয়াল অনুযায়ী আমরা বসিয়ে দেবো। এটা তেমন আসে না, এটা গুরুত্বপূর্ণ আছে কিছু, এটা তেমন গুরুত্বপূর্ণ নয়। আর তারপরে একটা গুরুত্বপূর্ণ জিনিস যে আই এবং আই আমরা ক্রস গুণন করি তাহলে কি হবে, অর্থাৎ আই ক্যাপ যদি ক্রস গুণন করি, অথবা জে ক্যাপ একই জাতীয় যদি আমরা যেগুলা দিক বরাবর যেগুলো আছে, ক্যাপ যেগুলো আছে, সেগুলো যদি আমরা ক্রস গুণন করি সরাসরি মানটা 0 আসে। তারপরে গুরুত্বপূর্ণ একটা জিনিস, এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, যে আই ক্রস কে করলে বা কে ক্রস আই এরকম করলে কীভাবে মান আসবে। সর্বপ্রথম আমরা চিত্রটা অঙ্কন করে নেবো, চিত্র একদম ইজি, একটা বৃত্ত আঁকবো, তীর চিহ্ন দিব, একটা লিখবো আই, এটা জে, এটা লিখবো কে। এখন লক্ষ্য করো একটা জিনিস, আমরা এটা লক্ষ্য করো যে আই ক্রস কে বলতে বুঝে আই থেকে কে এর দিকে, ঠিক আছে, আই ক্রস কে বলতে কি বুঝে আই থেকে কে এর দিকে আমরা যাবো, সরি আই ক্রস কে বলতেছি। আই ক্রস জে বলতে কি বুঝে, আই ক্রস জে বলতে বুঝে আই থেকে জে এর দিকে যাবো। এই যে আই থেকে জে এর দিকে গেলাম, আই থেকে জে এর দিকে গেলে তার পরবর্তী কোন সংখ্যা আসে, মানে কোন ক্যাপটা আসে কি কে আসে, অর্থাৎ সরাসরি কে ক্যাপ শেষ। আর যেহেতু এইদিকে তীর চিহ্ন দেওয়া আছে, এদিকে আমরা গেছিও এই দিক বরাবর, তো যেদিকে তীর চিহ্ন দেওয়া আছে এইদিকে গেছি, অর্থাৎ আমরা সঠিক দিকে গেছি, যার কারণে আমাদের কোনো চিহ্ন পরিবর্তন করা লাগছে না, শুধুমাত্র পরবর্তীটা বসিয়ে দিছি। ঠিক একইভাবে যদি আমি বলি এখন কে ডট কে ক্রস আই বলি, ঠিক আছে, আমরা যদি বলি এখন কে ক্রস আই করলে কি হবে, তাহলে কি হবে, কে থেকে আই এর দিকে গেছি, পরবর্তী কে যে আসবে, অর্থাৎ জে কে, ঠিক আছে, একদম ইজি। কিন্তু যদি আমরা উল্টা প্রক্রিয়াটা করি, অর্থাৎ আমরা আই ক্রস কে করি, অর্থাৎ আই থেকে আমরা কে এর দিকে যাই, উল্টা দিকে, ঠিক আছে, উল্টা দিকে গেছি, যেহেতু আই থেকে কে এর দিকে গেছি জে আসবে আমাদের, ঠিক আছে। কিন্তু যেহেতু উল্টা দিকে গেছি, দিক সাধারণত কি এদিক বরাবর নেই, দিক এদিক বরাবর না, কিন্তু আমরা গেছি উল্টা বরাবর, যার কারণে সামনে এটা মাইনাস দেওয়া লাগছে, উল্টা বরাবর দেওয়ার কারণে মাইনাস বলতে বিপরীত দিকটা বোঝায়, ঠিক আছে। ওকে, তো এখানে এই সেম জিনিসটা লেগেছি, জে ক্রস কে মারলে কি আসে, আই আসে। ওকে, এখন আমরা একটা ছোট্ট একটা অঙ্ক দেখলাম যে কীরকম হইতে পারে, সাধারণত কনফিউজিং এমসিকিউ ক্ষেত্রে আসতে পারে। তো আই ক্রস কে ডট, এখানে ডট, তারপরে আই ক্রস কে ডট যে কে ক্রস আই। আচ্ছা, আমরা ভিতরে অংশগুলো করি, আই ক্রস কে, আই থেকে কে দিয়ে গেলাম, কি আসবে, জে আসবে, কিন্তু যেহেতু উল্টা দিকে গেছি মাইনাস জে আসবে, এই জন্য লিখলাম মাইনাস জে, মাঝখানে ডটটা মাঝখানে বসিয়ে দিলাম। তারপরে লিখলাম কে ক্রস আই, অর্থাৎ কে থেকে আই এর দিকে গেছি, কে থেকে আই এর দিকে গেলে অবশ্যই জে আসবে, আর যেহেতু সঠিক দিক বরাবর গেছি, তাই কি আসবে, জে ক্রস কে ক্রস আই মানের কারণে আমাদের জে আসবে, এবং সেটা পজিটিভ থাকবে, এই দেখো পজিটিভ আছে। এখন লক্ষ্য করো জে ডট জে, আমরা কি দেখেছিলাম একই জাতীয় যদি ক্যাপ হয়,
ঠিক আছে, যেমন আই ডট আই জে ডট জে, তাহলে কি আসে, তাহলে আসে গিয়ে 1 এবং সামনে যেহেতু মাইনাস আছে অর্থাৎ -1। আশা করি বুঝতে পেরেছি। এখন লক্ষ্য করো নিচে এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস নোট করে রাখতে পারো, এটা শুরু করে তোমাদের আসার সম্ভাবনা অনেক বেশি, ডট গুণ থেকে সাধারণত এটা আসতে পারে যে একই সমতলে হবার শর্ত, এটা মনে রাখবা। অর্থাৎ তিনটা ভেক্টর একই সমতলে যদি থাকে, একটা সমতলে আমি আসার আগে দেখেছি শুরু দিকে দুটি ভেক্টর যদি সমতলে থাকে তাহলে কি হবে, সমতলীয় ভেক্টর যে আছে, আচ্ছা তিনটা ভেক্টর যদি একই সমতলে হয় তাহলে তাদের কি হবে, যে তাদের এই যে এটার মানটা শূন্য হবে। এটার মানটা আসলে আমি তোমাদের বুঝাই জিনিসটা কীরকম। লক্ষ্য করো বি ক্রস কি, বি ক্রস সি বলতে কি বোঝায়, বি ক্রস সি যদি আমরা করি, ঠিক আছে, তাহলে আমাদের যে ভেক্টর যেটা বের হবে সেটা হবে কি, সেটা হবে যে বি এবং সি যে দুইটা ভেক্টর যেদিকে আছে তার লম্ব দিক বরাবর, ঠিক আছে। আমরা আসলে আগে আমি পড়িয়েছিলাম যে মনে করো উদাহরণস্বরূপ এ ক্রস বি আছে, ঠিক আছে, এ ক্রস বি করলে যেই আমাদের যেই ভেক্টরটা বের হবে, ঠিক আছে, এই ভেক্টরের দিকটা হবে গিয়ে এই দুইটার কি লম্ব দিক বরাবর, লম্ব দিক বরাবর, বুঝছেন, লম্ব দিক বরাবর, লম্ব দিকে। অর্থাৎ এ ক্রস বি মারলে আমরা যে ভেক্টরটা পাবো, ঠিক আছে, ক্রস গুণনের কারণে সেই ভেক্টরটা হবে বি বরাবর। উদাহরণস্বরূপ ধরলাম যে এদিক বরাবর আছে আমাদের এ ভেক্টর, এদিক বরাবর আছে আমাদের বি ভেক্টর, ঠিক আছে, এ ক্রস বি। ওকে, এখন এ থেকে বি এর দিকে যদি যাই আমরা কি করবো, আমাদের ডান হাতি নিয়মটা ইউজ করবো, ডান হাতি বা স্কুল গজের যে নিয়ম যেটা আছে এটা নিয়মটা কীরকম দেখায়, বুঝবে কীভাবে যে আমরা এ ক্রস বি মারলে, এ ক্রস বি মারলে আসলে আমরা কোন দিকে যাবো। লক্ষ্য করে একটা জিনিস যে এ লিখলাম ভেক্টর, বি একটা ভেক্টর লিখলাম, সাধারণত একদম সিম্পল জিনিস কীভাবে লেখবা, সুতরাং সুন্দর মতো চিত্রটা অঙ্কন করবা, ঠিক আছে, এ বি অঙ্কন করলাম, ঠিক আছে। ওকে, এখন দেখলাম যে আমরা কি বলেছে, আমরা এ ক্রস বি বলেছে, ঠিক আছে, অর্থাৎ আমাদের এ থেকে দিকটা কোন দিকে, এ থেকে বি দিকে যেতে হবে, অর্থাৎ আমাদের এদিক বরাবর কি হবে, যেতে হবে। আচ্ছা তুমি ডান হাতটা বের করবা, ঠিক আছে, এরকমভাবে সুন্দর মতো যে আছে যে তল আছে তল বরাবর রেখে দিবা, রেখে তারপরে দেখবা কোন দিক থেকে কোন দিকে যেতে হবে আমাদেরকে, আমাদের এ থেকে বি এর দিকে যেতে হবে, এ থেকে বি এর দিক, এ থেকে বি এর দিক, ঠিক আছে, এ থেকে বি এর দিকে গেছি। এখন দেখো এই থাম যেটা আছে আমাদের, এই যে আঙ্গুল যেটা আছে সেটা কোন দিক আছে, এই দিক বরাবর, অর্থাৎ কি হয়েছে, এ থেকে বি এর দিকে গেলে যে ভেক্টরটা আসবে, ঠিক আছে, যদি এরকম সমতলে যদি থাকে দুইটা ভেক্টর, তাহলে আমরা এ থেকে বি দিকে গেলে কি আসবে, যে ভেক্টরের দিকটা আসবে লম্ব দিকটা সেটা হবে এই বরাবর, সামনের দিক বরাবর, ঠিক আছে, অর্থাৎ এই যে বোর্ড আছে বোর্ডের এই দিক বরাবর সামনের দিকে। অন দ্য আদার হ্যান্ড যদি এইরকম হয় যে বি ক্রস এ হয়, ঠিক আছে, বি ক্রস এ অর্থাৎ বি থেকে এর দিকে আসবে, ঠিক আছে, বি থেকে এর দিকে আসবো আমরা। ওকে, বি এর দিকে এর দিকে আসবো, ঠিক আছে, দেখো এই হচ্ছে বি এর দিক, ঠিক আছে, এই যে আমার হাত দেখতেছো বি বরাবর আছে, বি থেকে এর দিকে আসছে, ঠিক আছে, বি থেকে এর দিকে আসছে, ঠিক আছে। তো ওকে, আর আঙ্গুলটা কোন দিকে, বোর্ডের ভিতরের দিকে, অর্থাৎ দিকটা হবে কি ভিতরের দিকে, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছি। তো আমরা এ ক্রস বি মারলে যে মানটা আসবে সেটা কি আসবে, লম্ব আসবে, ঠিক আছে। এখন লক্ষ্য করে দেখো, যে চিন্তা করে দেখো তিনটা ভেক্টর যদি একই সমতলে থাকে, ঠিক আছে, আমরা ধরলাম এই যে একটা সমতলে তিনটা ভেক্টর যদি আমাদের একই সমতলে থাকে, অর্থাৎ এই সমতলে যদি তিনটা ভেক্টর থাকে, তাহলে এ ক্রস বি যখন আমরা মানে বি ক্রস সি যখন মারবো, ঠিক আছে, একই সমতলে থাকলে যখন আমরা বি ক্রস সি মারবো, ঠিক আছে, তখন যে ভেক্টরটা আসবে সেটার কি দিক কি হবে, এই সমতলের লম্ব দিক বরাবর হবে না, অর্থাৎ এদিক বরাবর হবে না, ঠিক আছে। অর্থাৎ কি হলো, এই যে ভেক্টর যে এই যে বি ক্রস সি মেরেছি আমরা, মেরে বের করছি, এই ভেক্টরটার দিক হচ্ছে কি ঠিক উপরের দিক লম্ব, উপর বরাবর, ঠিক আছে, উপর বরাবর। আর তাকলো কি বি ডট সি, বি ক্রস সি করার পরে আমাদের তাকলো কি, আমাদের তাকলো কি এ, তাকলো এ, এ কোন দিকে, এও যেহেতু একই সমতলে আছে অর্থাৎ এর দিকটা হবে এদিক বরাবর। এখন লক্ষ্য করো এটা এবং এইটার মধ্যবর্তী যে কোনটা হতো 90 ডিগ্রি, 90 ডিগ্রি হইব, কারণ আমরা জানি এটা সমতল এবং এটা ঠিক লম্ব বরাবর আছে কি ও যে বি ক্রস সি, অর্থাৎ বি ক্রস সি যেটা আছে সেটা হচ্ছে গিয়া তোমার লম্বভাবে আছে এর উপর, অর্থাৎ এটা হচ্ছে এটার উপর কি লম্বভাবে আছে। আর আমরা জানি এটার উপরে এটা লম্বভাবে থাকলো, অর্থাৎ সহজ ভাষা কইতে গেলে দুইটা ভেক্টর একে অপরের কি লম্বভাবে আছে। আর আমরা শুরুতে দেখেছিলাম দুইটা ভেক্টর লম্বভাবে থাকলে তাদের ডট গুণের মান কত আসে, অলওয়েজ 0 আসে, এই কারণে এটার মান 100% 0 আসবে। আসলে বুঝতে পেরেছি, সহজ ভাষায় বলি তিনটা ভেক্টর যদি একই সমতলে এ বি সি তিনটা যদি একই সমতলের মধ্যে থাকে, তাহলে আমরা বি ক্রস সি যখন করবো তখন কি হবে, বি ক্রস সি করলে অবশ্যই লম্ব বরাবর একটা ভেক্টর আসবে, এবং এই লম্ব বরাবর ভেক্টর যেটা আছে সেটাও এ যে ভেক্টর যেটা আছে অর্থাৎ এত এই সমতলের মধ্যে আছে, ঠিক আছে, এই সমতলের সাথে লম্বভাবে থাকবে, অর্থাৎ এই যে ভেক্টর যেটা আসবে নতুন ভেক্টর সেটা এ এর সাথে লম্বভাবে থাকবে। আর দুইটা ভেক্টর লম্বভাবে থাকলে তাদের ডট গুণনের মান অলওয়েজ কি আছে, 0 আছে, এই জন্য 0 আসছে। আশা করি বুঝতে পেরেছি। ওকে, তো আমরা এগুলো না দেখে আমাদের মেইন মানে অ্যাপ্লিকেশনগুলো দেখি। অ্যাপ্লিকেশন হলো সহজ এই জিনিসটা মনে রাখবা, ঠিক আছে। এখন বিষয়টা কীরকম, যে মনে করো বললো যে তিনটা ভেক্টর দেওয়া আছে, তিনটা ভেক্টর দেওয়া আছে এবং বলছে যে তিনটা ভেক্টর একই সমতলে থাকলে 3 নম্বর ভেক্টরও মনে করো উদাহরণস্বরূপ একটা মান দেওয়া থাকবে না, বললে যে এটা উদাহরণস্বরূপ দেখাচ্ছে তোমাদের, এই হলো এ একটা ভেক্টর আছে, ঠিক আছে, এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, সি একটা ভেক্টর, a1 i ক্যাপ, b1 j ক্যাপ, c1 k ক্যাপ। ওকে, a1 b1 c1 বলতে এখানে মান বুঝাচ্ছে, ঠিক আছে, 1 b 1 এ
A1 B1 C1 বলতে এখানে একটা মান 2 3 4 এরকম বুঝাচ্ছি, ঠিক আছে। অর্থাৎ আমি এই এ ভেক্টরের বিভিন্ন মানগুলো আই জে কে এর সামনে সহগুলা মানগুলো বুঝাচ্ছি। A2 আই ক্যাপ, B2 জে ক্যাপ, C2 কে ক্যাপ। আর এদিকে কি থাকলো, A3 আই ক্যাপ, B3 জে ক্যাপ, C3 কে ক্যাপ। এখানে মান বুঝেছি। এখন সাধারণত কীরকম থাকবে, সাধারণত থাকবে এরকম যে কোনো একটা ভেক্টরের কিছু মান দেওয়া থাকবে না, যেমন এখানে লেখা থাকবে 2 3 4 6 7 8 9 10, এখানে না দিয়ে শুধুমাত্র এম লেখা থাকবে এবং বলবে তোমাকে যে তিনোটা ভেক্টর যদি একই সমতলে হয় তাহলে এম এর মান কত বের করতে হবে। এখন আমরা কি জানি, একই সমতলে থাকলে যে কোনো দুইটা ভেক্টর, এখানে আসলে যে র্যান্ডমলি বসাইলেও কোনো সমস্যা নাই, যে কোনো দুইটা ভেক্টর, বুঝছো, যে কোনো দুইটা হতে পারে যে আমি এ এবং সি কি করলাম, ক্রস করলাম, করিয়া পরবর্তী যে বাকি থাকলো কি, বাকি থাকলো বি এর সাথে ডট করে দিলাম, ঠিক আছে। অর্থাৎ আমরা কি করলাম, এ বি ক্রস করলাম, ক্রস করে বাকি থাকলো কি সির সাথে কি করলাম, ডট করে দিলাম, সমান 0। এখান থেকে আমরা আসলে এই প্রসেসটা বের করবো। সহজ বিষয় আমি তোর বলি কীভাবে বের করবে। তুমি যে এ ক্রস বি বের করবে না, ঠিক আছে, তুমি কি করবে, এ ক্রস বি এটা কি বের করবে, ভেক্টর বের হবে। এটা কি বের হবে, ভেক্টর। অর্থাৎ আমরা এ ক্রস বি মারবো, একটা ভেক্টর বের হবে, আর এটা তো আগে থেকে ভেক্টর আছে, ঠিক আছে, ভেক্টর। তার পরবর্তীতে এই ভেক্টর যেটা আছে সেটা ডট করবো, ডট করার কারণে এটা কি আসবে, স্কেলার একটা মান আসবে, বুঝছেন, মান আসবে, সেটা মান আসবে। এই মান সমান আমরা লিখবো 0, আর সেখান থেকে ক্যালকুলেশন করে এই মানটা বের করবো, তাই আমি মান বের করবো, ঠিক আছে। তো এখানে বিভিন্ন ধরনের মান দেওয়া থাকলে আমরা কি করবো, ক্যালকুলেশন করে সাধারণত এক ক্রস যে কোনো দুইটাকে আমরা ক্রস করবো, ক্রস করে পরেরটার সঙ্গে ডট গুণ করবো, ডট গুণ করলে লিখে অল একদম শেষের দিকে একটা মান আসবে, যেমন উদাহরণ আসবে যে 3m প্লাস 46 ইকুয়াল টু আসছে 0। এখান থেকে আমরা এম এর মান খুব ইজিলি বের করে ফেলতে পারবো, ওরকমভাবে আসবে। ওকে, তো আমরা এইভাবে না লিখে আমরা চাইলে এইভাবে লিখতে পারবো, কোনো সমস্যা না, বুঝছো। অর্থাৎ আমরা চাইলে এইভাবে না লিখে এইভাবে যে নির্ণায়ক আকৃতিতে লিখতে পারবো যে A1 B1 A2 B2 C2 A3 B3 C3, এখানে A1 A2 এবং A3 বলতে এই যে এই সহগুলা বোঝা, ঠিক আছে। এরকমভাবে আমরা চাইলে নির্ণায়কের মাধ্যমে বের করতে পারবো, এই নিয়মে বার করতে পারবো, এই নিয়মে বার করতে পারবো। ওকে, এখন আমরা দেখি আর একটা গুরুত্বপূর্ণ জিনিস, যে দুইটা ভেক্টর যদি ত্রিভুজের দুইটা কর্ণ বরাবর, দুইটি বাহু বরাবর থাকে, দুইটা ভেক্টর যদি ত্রিভুজের দুইটা বাহু বরাবর থাকে, যেমন আমরা দেখলাম যে এই একটা ভেক্টর আছে, ঠিক আছে, ত্রিভুজের এই বাহু বরাবর এই বাহু বরাবর দুইটা পি ভেক্টর এবং কিউ ভেক্টর আছে, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, ঠিক আছে। এইটা বলতে আসলে এই যে এগুলা বলতে আমি আসলে ক্ষেত্রফল বুঝাচ্ছি, ঠিক আছে। ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল সমান হবে যে আমরা যে এ আর পি এবং কিউ আছে না, আমাদের পি এবং কিউকে আমরা কি করবো, ক্রস করে তাদের মান বের করবো, অর্থাৎ ক্রস গুণনের মান বের করে সামনে হাফ যোগ করে দিব, ঠিক আছে। তাহলে আমরা কি বের হয়ে যাবো, ত্রিভুজের ক্ষেত্রফল। ঠিক একইভাবে এটা দুটি ভেক্টর যদি সমান্তরিকের দুইটা বাহু নির্দেশ করে, তাহলে তাদের এই সমান্তরিকের ক্ষেত্রফল কত হবে, আমরা যে দুইটা ভেক্টর দেওয়া আছে সাথে যদি কি করি, ক্রস গুণন করে মানটা বের করি, তাহলে আমাদের হয়ে যাবে। অথবা যদি একটি সমান্তরিকের যদি দুইটি কর্ণ বরাবর দুইটা ভেক্টর থাকে, কর্ণ বরাবর, ঠিক আছে, কর্ণ বরাবর, এটা মনোযোগ দিবা, কর্ণ বরাবর মানে এদিক বরাবর একটা, এদিক বরাবর একটা। আগেরটা কি বলেছিলাম, এইটা সমান্তরিকের দুইটি বাহু বরাবর, এই বরাবর এই বরাবর। তো বাহু বরাবর থাকলে এইটা সূত্র, আর কর্ণ বরাবর থাকলে এইটা সূত্র। এখন আমরা এই যে কর্ণ বরাবর দিয়ে এটা দিয়ে একটা ম্যাথ দেখবো, আমরা স্ট্রাকচারের বইয়ের মধ্যে একটা ম্যাথ আছে, তোমরা এগুলো নোট করে নাও অথবা স্ক্রিনশট দিয়ে নাও, আমি সব কিছু মুছে ফেলবো এখন। ওকে, তো প্রশ্ন কি বলেছে, বলছে যে এটা সমান্তরিকের বলছে যে দুইটা সমান্তরিকের একটি সমান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো, একটা সমান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো যার কর্ণ দুটি যথাক্রমে অত দুইটা কর্ণ দেওয়া আছে, কর্ণ বরাবর দুইটা ভেক্টর দেওয়া আছে, এ ভেক্টর একটা দেওয়া আছে আর বি ভেক্টর একটা দেওয়া আছে। কি মান দেওয়া আছে দেখেছি, 3 1 -2 1 3 4 1 -3 4। ওকে, জে ক্যাপ, সরি কে ক্যাপ, জে ক্যাপ 1 যেহেতু বলেছি শুধু প্লাস দিলাম, আই ক্যাপ 1 যেহেতু বলেছে শুধুমাত্র আই ক্যাপটা দিলাম। ওকে, এরকম যদি আছে দুইটা ভেক্টর দুইটা আছে, বলেছে যে সমান্তরিক ক্ষেত্রফল নির্ণয় করো। তো আমরা সমান্তরিক ক্ষেত্রফল কত হবে, দুইটা যদি কি বরাবর দেওয়া আছে আমাদের বুঝতে হবে, এটা দেওয়া আছে কর্ণ বরাবর, তো সমান্তরিক ক্ষেত্রফল কত হবে, আমরা সূত্রে লিখলাম কত, সমান্তরিকের ক্ষেত্রফল কত, তো সমান্তরিক ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল সমান হবে যে আমাদের হাফ এ ক্রস বি। অর্থাৎ আমরা এ ক্রস বির মানটা বের করবো,
ঠিক আছে, এ করব বিটা বের করবো। এখানে উদাহরণস্বরূপ বের হলো কত বের হলো, আমরা আই বসালাম, জে বসালাম, কে বসালাম, তারপরে কি আছে 3 আছে 1 আছে -2, 3 আছে 1 আছে -2, তারপরে কি আছে 1 আছে -3 আছে 4 আছে, ঠিক আছে এইরকম হবে। তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করে মানটা বের করবো। আমি সরাসরি মান বের করছি না, তোমরা দেখাই দিয়েছি আগে, কিছু আগে আমি ক্লাসগুলো দেখে তোমরা চাইলে বের করতে পারো। তো সহজে আমরা যে নির্ণায়ক যে টেকনিক আছে, অর্থাৎ ম্যাট্রিক্স নির্ণায়কের যে টেকনিক আছে, টেকনিক অবলম্বন করে দেখবো। ওকে, তো যেই মানটা বের হয় না এখানে আর লিখলাম না, উদাহরণস্বরূপ বের হলো যে উদাহরণস্বরূপ, ঠিক আছে 3i কে উদাহরণস্বরূপ বের হলো যে মনে করো 3i কে যে 3i কে প্লাস 4j কে মাইনাস 8k কে এরকম বের হলো, ঠিক আছে। তো আমরা এ এবং এ ক্রস বি এর মানটা বের করবো, অর্থাৎ এই সম্পূর্ণ সহগুলো সুন্দর মতো বসিয়ে ফেলবো, 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার এরকম থেকে মানটা বের করবো। আর যেই মানটা বের হয় তারপরে লিখবো যে ক্ষেত্রফল সমান হাফ ইন্টু এ ক্রস বি এর মান, বা হাফ ইন্টু এখানে যেহেতু মান বের হলো, উদাহরণস্বরূপ 28 বের হয়েছে, হাফ ইন্টু 28, ঠিক আছে, অর্থাৎ আনসার কি 1400, এরকম বের করবো। ওকে ওকে, আজকের ক্লাসটা এখানে শেষ হলো।